আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনলাইন কার্যক্রম শুরু করছি। আজকে প্রথম বর্ষ হিউম্যানিটিস বিষয়ে সমাজকর্মের উপর আলোচনা হবে। আজকে প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের একটি সমাধান তোমাদেরকে দিয়ে দিব, যেন পরবর্তীতে তোমরা যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারো। এই জন্য খুব মনোযোগের সহিত কথাগুলো শুনবে। আশা করি প্রত্যেকেই তোমাদের যার যার বাসায় তোমাদের কক্ষে বা রিডিং রুমে বসে আছো এবং অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করছো। প্রয়োজনে তোমরা খাতা কলম সামনে রেখে বসতে ভালো হবে। তো আজকে আমরা সমাজকর্মের বিশেষ করে প্রথম পত্র পাসপোর্ট থেকে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 1 থেকে আমরা একটি সৃজনশীল প্র্যাকটিস করব। প্রথম প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা ইতিমধ্যে সমাজকর্ম থেকে সমাজকর্ম কাকে বলে, লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এগুলো আলোচনা করেছি। আজ তোমরা সমাজকর্ম বিষয়টি বুঝতে পেরেছো কিনা বা এর লক্ষ্য উদ্দেশ্যগুলো কতটুকু বুঝতে পেরেছো, এটা তুমি নিজে থেকে উপলব্ধি করে কতটুকু অ্যান্সার করতে পারো সেটা যাচাই করা হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে এই সৃজনশীল টপিকটি একটু লক্ষ্য করো। আমি প্রশ্নটি পড়ছি। মামুন সাহেব এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যে প্রতিষ্ঠানটি সমাজের সুবিধা বঞ্চিত লোকদের নিয়ে কাজ করে। আবারও পড়ছি। মামুন সাহেব এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যে প্রতিষ্ঠানটি সমাজের সুবিধা বঞ্চিত লোকদের নিয়ে কাজ করে। যারা এর সুবিধাভোগী তাদের মধ্যে কেউ কেউ হত দরিদ্র জনগোষ্ঠীর। যারা এই প্রতিষ্ঠান থেকে সুবিধা পাচ্ছে তাদের অবস্থা কি? যে এরা কেউ কেউ হত দরিদ্র জনগোষ্ঠীর, কেউ আবার তাদের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারছে না। কি বলা হচ্ছে? কেউ কেউ আবার তাদের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারছে না। কারো রয়েছে মনোসামাজিক সমস্যা। প্রতিষ্ঠানটি কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রদানের কাজও করে থাকে। আমরা যদি খেয়াল করি, এখানে 4টি বিষয় লক্ষণীয় যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে এখানে যাদেরকে সুবিধা দেওয়া হয় তাদের প্রথম যা বলা হয়েছে যে হত দরিদ্র জনগোষ্ঠী। দ্বিতীয় বলা হয়েছে এরা মৌল মানবিক চাহিদাগুলো পূরণ করতে পারছে না। তৃতীয়, এদের মনোসামাজিক সমস্যাও রয়েছে, সাইকোলজিক্যাল প্রবলেমও রয়েছে। সবশেষে বলা হয়েছে প্রতিষ্ঠানটি কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রদানের কাজও করে থাকে। এরা কি করে থাকে? ব্যক্তির কর্মসংস্থান ও প্রশিক্ষণ দানের কাজটিও তারা করে থাকে। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, আমরা যে কোনো প্রশ্ন যদি আসে সেগুলো আমরা উত্তর করতে পারবো। তো এই সৃজনশীল প্রশ্ন আমি যা পড়া হয়েছে এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ক, খ, গ, ঘ তোমরা জানো এই 4টি প্রশ্ন থাকে। ক এর অ্যান্সার সংক্ষিপ্ত থাকে। খ একটু ধারণা দেওয়া বা ডিসক্রিপশন মূলক বর্ণনা বা ব্যাখ্যামূলক থাকে। গ দক্ষতা, বিশেষ করে ব্যাখ্যা এবং তার অ্যাপ্লিকেশন বাস্তবে সেটা ব্যবহার করতে পারি কিনা এটা যাচাই করা হয়। সবশেষে তার চিন্তাধারা কতটুকু সুস্পষ্ট বিষয়বস্তু সম্পর্কে, এ সম্পর্কে একটা পর্যালোচনা জাতীয় প্রশ্ন থাকে বা মন্তব্য জাতীয়, যে মন্তব্য করার সুযোগ থাকে এবং তার নিজস্ব চিন্তাধারা, দৃষ্টিভঙ্গির প্রভাব এখানে সুস্পষ্ট ধরা পড়ে। সে বাস্তবে কি এই চ্যাপ্টার বুঝতে পেরেছে কিনা, বিষয়টি উপলব্ধি করতে পেরেছে কিনা তা ঘ এবং বিশেষ করে ঘ এর উত্তরে সেটা জানা যায়। আর গয়ে স্পষ্ট ধারণা আছে কিনা বিষয় সম্পর্কে, স্পেসিফিক কিছু একটা প্রশ্ন করি এবং তার ব্যাখ্যা চাওয়া হয়। যদি স্পেসিফিক প্রশ্নটি সঠিক হয় তো ব্যাখ্যাও সঠিক হবে গয়ে।
এই জন্য বিশেষ করে গ এবং ঘ এটা উপলব্ধি থেকেই অ্যান্সার করতে হয়, আর ক খ এটা তার আগে থেকে চ্যাপ্টার সম্পর্কে যদি মোটামুটি ধারণা থাকে সে অ্যান্সার করতে পারে। তাহলে চলো বিষয়টি আমরা চিন্তা করি এবং কিভাবে অ্যান্সার করব আমরা সামনে যাচ্ছি। এখানে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে, এখানে প্রথম প্রশ্নটা যে কোনো প্রশ্ন থাকতে পারে, যে সমাস কর্মের ইংরেজি প্রতিশব্দ কি? সমাস কর্মের ইংরেজি প্রতিশব্দ কি? এটা সহজ প্রশ্ন, এটা এক লাইনে লেখা যায়। কেউ ইচ্ছা করলে সরাসরি প্রতিশব্দটা লিখতে পারে, কিন্তু ভালো হয় যেহেতু 1 নম্বর আমরা এক লাইনে উত্তরটা দিয়ে দিব, জ্ঞানমূলক। সমাজ কর্মের ইংরেজি প্রতিশব্দ হলো সোশ্যাল ওয়ার্ক। আমরা ইতিমধ্যেই তোমরা জেনেছো যে সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ হলো সোশ্যাল ওয়ার্ক। অনেকে ভুল করে ফেলে যে সমাজ কল্যাণের ইংরেজি প্রতিশব্দ কি, সমাজ কর্মের ইংরেজি প্রতিশব্দ কি, দুটো এক করে ফেলে। সমাজ কল্যাণের যদি হয় তাহলে হবে সোশ্যাল ওয়েলফেয়ার, আর সমাজ কর্মের ইংরেজি প্রতিশব্দ যদি হয় তাহলে হবে সোশ্যাল ওয়ার্ক। একটু খেয়াল রাখবো আমরা। আচ্ছা, তো এই প্রশ্নগুলোটাও তো যে কোনো প্রশ্ন এখানে থাকতে পারে এই চ্যাপ্টার থেকে। এটা তোমাদের বই একটু ভালো করে পড়লেই জ্ঞানমূলক প্রশ্ন, এটা বিকল্প নাই, পড়ার কোনো বিকল্প নাই, তোমাকে জানতে হবে এটা সঠিক অ্যান্সার করতে গেলে। তুমি ধারণা বশত কোনো ব্যাখ্যামূলক কথা বললে সেখানে চলবে না, সরাসরি প্রতিশব্দ। এই জন্য ইংলিশ টার্মগুলো আমি প্রায় বলেছি তোমাদেরকে, বিশেষ করে সমাজ কল্যাণের থেকে অনেকগুলো ইংরেজি প্রশ্ন আসে, সমাজকর্মেরও ছোট ছোট বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকে, আর পথে তো প্রায়ই থাকে। এই জন্য তোমাদেরকে বলেছি যে প্রতিটি চ্যাপ্টার থেকে মূল যে কনসেপ্ট, মূল বিষয়টা, এটার ইংরেজি ফর্মটা তোমরা জেনে নিবে, যেটাই পড়বে। যেমন সমাজ সেবা যখন পড়বা, সোশ্যাল সার্ভিস, এটা পড়ে নিবা। মনোবিজ্ঞান যখন চ্যাপ্টার আমরা পড়বো, তো এর ইংরেজি প্রতিশব্দটা আমরা শিখে নিব, সাইকোলজি। এইভাবে প্রত্যেকটি টার্ম থেকেই পরীক্ষায় থাকতে পারে। যেহেতু বিষয়টি আসলে ইংল্যান্ড থেকে সূত্রপাত হয়েছে সমাজকর্মে, তোমরা জানো, যার কারণে আমাদের মূল বইগুলো সবগুলো ইংরেজিতে লেখা। তো বাংলা ভাষাভাষী মানুষের জন্য সেটাকে আমাদের দেশের যার স্যাররা বাংলা করেছে, কিন্তু বইয়ের সাহায্য যেগুলো থেকে নেওয়া হয়েছে সবগুলো ইংরেজি। যেমন সমাজ কল্যাণের এবং সমাজ কর্মের সবচেয়ে গ্রহণযোগ্য, যেটাকে ডিকশনারি বলা হয়, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক অথবা ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার, এই যে একটা বই, অথবা এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার, এই মূল বই থেকে আসলে আমরা এগুলো নিয়েছি। এই জন্য ওই মূল বইয়ে যে টার্মটা সবগুলো ইংরেজিতে লেখা, তো এটাতে আমরা বাংলা করেছি সুবিধার জন্য। এই জন্য তোমাদেরকে অবশ্যই অন্তত এই শব্দগুলোর একটি ইংরেজি ফর্ম জানা দরকার। ব্যাখ্যাগুলো বাংলায় লিখবে, কিন্তু মূল হেডলাইন বা ব্র্যাকেটে ইংরেজি লেখার চেষ্টা করবে, তাহলে অভ্যাস হয়ে যাবে তোমাদের। আচ্ছা, আর এখানে কোনো ভুল করার সুযোগ নেই। হ্যাঁ, এখানে ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। যদি তোমরা বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নে ভুল করো, ইংরেজিতে এটা নাম্বার দেওয়া হবে না। হ্যাঁ, কারণ সেখানে ভুল তো ভুলই, শুদ্ধ করার সুযোগ নেই এখানে। এরপর প্রশ্নটি একটু লক্ষ্য করো, এটা এক কথায় উত্তর 1 পেয়ে যাবে, উত্তর যদি সঠিক হয় তাহলে 1-এ 1 পাওয়া যাবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা, খতে সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয় কেন, ব্যাখ্যা করো। আমরা সংজ্ঞার মধ্যেও বলেছি যে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এটা কেন, এটা ব্যাখ্যামূলক, একটু ব্যাখ্যামূলক ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে। যে আমরা এই কথা বলতে গিয়ে যে প্রথম বুঝতে হবে সাহায্যকারী পেশা কি, এরপর সাহায্যকারী পেশা সাথে যদি সমাজকর্মের কথাগুলো মিলে যায় তাহলেই তো আমরা বলতে পারবো এটাকে সাহায্যকারী পেশা। প্রথম আসা যাক সাহায্যকারী পেশা কি। প্রথম পেশার দিকে একটু লক্ষ্য করি। যে কোনো জীবিকা অর্জনের জন্য আমরা যা অবলম্বন করি সেটাকে বৃত্তি বলা হয়, কিন্তু পেশা হতে গেলে ওই বৃত্তির মধ্যে কোনো নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন জ্ঞান, নলেজ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, স্কিল থাকতে হবে, মনোভাব, অ্যাটিটিউড থাকতে হবে, পেশাগত সংগঠন, সোশ্যাল প্রফেশনাল অর্গানাইজেশন থাকতে হবে,
এবং এটার রেকগনিশন অর্থাৎ স্বীকৃতি থাকতে হবে। হ্যাঁ, তো বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতেই কোনো ব্যক্তিকে পেশায় রূপান্তরিত করা যায়। এখন পেশা সম্পর্কে জানলাম। সাহায্যকারী পেশা কি? মূলত মূল পেশাগুলোকে সাহায্য করার জন্য কিছু কিছু সাহায্যকারী পেশাও সৃষ্টি হয়েছে, যেমন সমাজকর্ম অন্যতম। চিকিৎসার ক্ষেত্রে সমাজকর্মের এক বিরাট অবদান রয়েছে। আমরা সবাই জানি প্রায় বাংলাদেশের সবগুলো সরকারি হসপিটালগুলোর মধ্যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক একটি সমাজসেবা বিভাগ চালু রয়েছে। সেখান থেকে রোগীর ডায়াগনোসিস থেকে শুরু করে একেবারে ফলো আপ, ট্রিটমেন্ট এবং পরবর্তীতে ফলো আপ পর্যন্ত, রেফার করা পর্যন্ত সমস্ত কিছু আর্থিক এবং মানসিক সাইকোলজিক্যাল সাপোর্ট যেটা দিয়ে থাকে, এটা সমাজকর্মীগণ বা সোশ্যাল ওয়ার্ক অফিসাররা দিয়ে থাকেন। ওই দৃষ্টিভঙ্গি থেকে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা একটি পেশা, এই পেশাকে সহযোগিতার জন্য সমাজ কর্মীরা সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করা হচ্ছে। এই ক্ষেত্রে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। অপরদিকে শিক্ষা ক্ষেত্রেও আজকে জানি শিক্ষার অভূতপূর্ণ এক পরিবর্তন হয়েছে সারা বিশ্বব্যাপী। বাংলাদেশেও তার ব্যত্যয় ঘটেনি। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশেও শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধনের চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য, বিশেষ করে একদম বেসিক থেকে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য এডুকেশন সাইকোলজি ভাবে শিক্ষা মনোবিজ্ঞান একটি বিশেষ শাখা চালু হয়েছে, মনোবিজ্ঞানের শাখা, যা শিক্ষা ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা গেল যে মনোবিজ্ঞানীরা, বিশেষ করে সমাজকর্মী ও মনোবিজ্ঞানীরা সাহায্যকারী পেশা হিসেবে শিক্ষকদের পাশাপাশি তারা পেশাগত সেবা দিচ্ছে। এই ক্ষেত্রে মূল পেশা হচ্ছে শিক্ষকতা, আর শিক্ষা মনোবিজ্ঞানী অথবা সমাজকর্মীরা হচ্ছে সেখানে সহায়তা দানকারী, অর্থাৎ তাদের সাহায্যকারী পেশার এখানে একটা বাস্তবায়ন ঘটাচ্ছে। ওই দৃষ্টিভঙ্গি আমরা দুটো বৈশিষ্ট্য বর্ণনা করলাম। আরো আছে, বিশেষ করে সমাজকর্মের তো অনেক দিক রয়েছে যে এই পেশাগুলোকে তারা সাহায্য করে। ওকালতি পেশার ক্ষেত্রে সাহায্য করে, সাংবাদিকতা পেশার ক্ষেত্রে সাহায্য করে, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও আমরা জানি ইন্ডাস্ট্রি সোশ্যাল ওয়ার্কার, ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কার সেখানে কাজ করে থাকে। বিদ্যালয়ের মধ্যে স্কুল সোশ্যাল ওয়ার্কাররা কাজ করে থাকে, হসপিটালের মধ্যে হসপিটাল সোশ্যাল ওয়ার্কাররা কাজ করে থাকে, এবং কি বিভিন্ন মানসিক রোগীদের এবং ওই চিকিৎসা কেন্দ্রের মধ্যে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কাররা কাজ করে থাকে, অর্থাৎ তারা সাহায্যকারী পেশা হিসেবে কাজ করে থাকে। তো আমরা চারটি বৈশিষ্ট্য দিয়ে দেখালাম, চারটা দিক থেকে, যে অন্তত তিনটি দিক দিয়ে যদি আমরা প্রমাণ করতে পারি, আমাদের অল্প পরিসরে অ্যান্সার গুলো করতে হয় যেহেতু লিখে, তো লাস্টে আমরা লিখে দিব যে উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে সমাজ কর্ম একটি সাহায্যকারী পেশা, এবং শুধু পেশা নয়, উপরিউক্ত চারটি ফিল্ডে তারা সরাসরি মূল পেশাকে সহযোগিতা দান করছে। সুতরাং আমরা বলতেই পারি যে সমাজ কর্ম একটি সাহায্যকারী পেশা। তো এখানে আমি সাহায্যকারী পেশার সংজ্ঞা দিলাম। সাহায্যকারী পেশা হিসেবে নাম উল্লেখ করলাম সমাজকর্মকে, এবং বাস্তবে উদাহরণ দিলাম কোন কোন ক্ষেত্রে কাজ করে। ফাইনালি আমি আমার মন্তব্যে পেশ করে ব্যাখ্যার পরিসমাপ্তি ঘটালাম, যে ব্যাখ্যাটি আসলে সুস্পষ্ট এবং সার্থক এই কথাটি প্রমাণ করার জন্য লাস্টে ওই ব্যাখ্যারই পুনরাবৃত্তি করলাম, যে সমাজ প্রমাণ হলো যে সমাজ কর্ম একটি সাহায্যকারী পেশা। যে যত সুন্দর করে অ্যান্সারটা করতে পারবো ততই বেশি নাম্বার পাবা। এটা ব্যাখ্যামূলক প্রশ্ন, ব্যাখ্যামূলক বা এটাকে তোমরা বর্ণনামূলক বলতে পারো। আর এই জন্য তোমার অবশ্যই বইয়ের জ্ঞান তোমাকে সাহায্য করবে। তুমি যদি এটা নাই জানো যে সমাজ কর্ম একটি সাহায্যকারী পেশা, কিভাবে কাজ করে থাকে, এটা যদি ধারণা না থাকে, তুমি এটা তোমার জন্য বর্ণনা করে কঠিন হবে। আচ্ছা, এর পরের প্রশ্নগুলো আমি একটু খেয়াল করি। মামুন সাহেবের প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমাজকর্মের যে উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। মামুন সাহেবের প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমাজকর্মে যে উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা যদি আবার পড়ি সৃজনশীল প্রশ্নটি, আমরা বুঝতে পারবো যে মামুন সাহেবের প্রতিষ্ঠানটি আসলে সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য, যে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলো সেখানে বাস্তবায়নের কোনো দিক আছে কিনা, বা উদ্দেশ্যের সাথে সেখানে মিল আছে কিনা। মামুন সাহেব এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যে প্রতিষ্ঠানটি সমাজের সুবিধা বঞ্চিত লোক দিনে কাজ করে। আসলে আমরা সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য কথা আমরা জেনেছি, কি করে, যে সুবিধা বঞ্চিত অর্থাৎ সামগ্রিক কল্যাণ করে থাকে।
সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি, দল ও পরিবার, সমষ্টি এবং বিভিন্ন শ্রেণীর সকল পেশার সকল মানুষের, বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে থাকে সমাজকর্মীরা। ওই উদ্দেশ্যটা এই প্রতিষ্ঠানে যেহেতু রয়েছে, তো সমাজকর্মের উদ্দেশ্যের সাথে পরিপূর্ণভাবে এটা মিল রয়েছে। এই প্রশ্নটা এমনই ছিল যে মামুন সাহেবের কার্যক্রমের মধ্যে সমাজকর্মের যে উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। তো এই উদ্দেশ্যটি কি? যে সুবিধা বঞ্চিত নিয়ে কাজ করা, এটা অন্যতম উদ্দেশ্য। আর সমাজকর্ম বিশেষভাবে সুবিধা বঞ্চিত নিয়েই কাজ করে থাকে। তাহলে প্রমাণ হয়ে গেল। তো এখন এটাকে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ব্যাখ্যা যখন করবো এক লাইনে হবে না, প্রথম তো আমরা ওইটা এই উদ্দেশ্যের কথাটা লিখে দিব। স্পেসিফিক জানতে চাইছে কোন উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে সুবিধা বঞ্চিত অসহায় শ্রেণীদের নিয়ে সমাজ কল্যাণ কাজ করে, তো এটার সাথে তার মিল হয়ে গেল। আচ্ছা, এখন ব্যাখ্যা হবে কিভাবে? ব্যাখ্যাটা হলো তার প্রতিষ্ঠানটা যেহেতু একটা বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও বা সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, বোঝাই যাচ্ছে যে সুবিধা অনেক যারা বঞ্চিত মানুষ, হৃত দরিদ্র জনগোষ্ঠী, মৌলমানবিক চাহিদা যাদের পূরণ হয় না, এবং কর্মসংস্থান প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এই প্রতিষ্ঠানটি। এই দৃষ্টিভঙ্গি থেকে সমাজকর্মের কি কি এখানে আমরা একটি দেখলাম যে সুবিধা বঞ্চিত, এটা আমরা দেখলাম বাস্তবে। আরেকটা কি, যে সুবিধা বিশেষ করে যারা সুবিধা পেয়ে থাকে এরা দরিদ্র শ্রেণীর জনগোষ্ঠী। তা সমাজকর্মের অন্যতম কাজ হচ্ছে ব্যক্তিকে স্বাবলম্বী করা, বিশেষ করে অর্থনৈতিক ভাবে। তো এই দৃষ্টি থেকেও দুটোর বৈশিষ্ট্যের মিল রয়েছে। আবার তাদের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারছে না। সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য হচ্ছে টু ফুলফিল দ্য বেসিক হিউম্যান নিডস, অর্থাৎ মানুষের মৌল মানবিক চাহিদাগুলো পূরণ করা সমাজ কর্মের অন্যতম একটি লক্ষ্য। আর এই প্রতিষ্ঠানও কাজ করছে যারা সুবিধা বঞ্চিত, ওই ধরনের লোককে এখানে নেওয়া হয়েছে যারা মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না। আরেকটি লক্ষ্য বাস্তবায়নের প্রেক্ষিতে সে কাজ করছে যা সমাজকর্মের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। আচ্ছা, এরপরের কথাটি বলা হয়েছে যে তাদের সামাজিক সমস্যাও রয়েছে। সমাজকর্মের আরেকটি উদ্দেশ্য হচ্ছে দৈহিক ও মানসিক চাহিদাগুলো বিশেষ করে সমস্যা সমাধান করা। এরা শুধু শারীরিক সমস্যা নয়, বৈষয়িক অবশ্যই মানসিক সমস্যার ক্ষেত্রেও সমাজকর্মীরা কাজ করে থাকে, যা ইতিমধ্যে বলা হয়েছে যে সমাজকর্মের একটি বিশেষ শাখা আছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক। এরা বিশেষ করে মনোদৈহিক যারা মানসিক রোগী তাদেরকে নিয়ে কাজ করে থাকে, যারা কি করতে পারে না, যে মেল অ্যাডজাস্ট, তারা মেল অ্যাডাপ্টেশনে ভোগে, অর্থাৎ খাপ খাওয়াতে পারে না সমাজের সাথে। তো এদেরকে সমাজকর্মী বিশেষ এই শ্রেণীকে নিয়ে কাজ করে থাকে। আর এই প্রতিষ্ঠানটিও মামুন সাহেবের প্রতিষ্ঠানও যেহেতু এই ধরনের লোক রয়েছে যারা এই ধরনের সমস্যায়, মনোসামাজিক সমস্যায় জর্জরিত, তো এই ক্ষেত্রে সমাজকর্মের লক্ষ্যর সাথে এটা একটা সঙ্গতিপূর্ণ, অন্যতম সঙ্গতিপূর্ণ। প্রতিষ্ঠানে কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রদান। সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলা। একটা ব্যক্তি স্বাবলম্বন কখন হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে কখন, যখন সে তার মৌল মানবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে সে কি হয়, এনেবল হয়, সক্ষম হয়, নিজের সমস্যা নিজে সমাধান করতে পারে। এই জন্য সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। তো যদি ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়, সে কিভাবে সক্ষম হবে? যদি কাউকে বিশেষ করে গরিব শ্রেণী, আমাদের দেশে আমরা সবাই জানি যে গ্রাম এলাকার মধ্যে দরিদ্র শ্রেণী, বিশেষ করে দুস্থ মহিলা ও বেকার, যে আজকাল বেকার যুবতীদের এবং যুবকদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, সমাজসেবা অধিদপ্তর থেকে তাদেরকে গ্রাম এলাকায় তার চাহিদা, বিশেষ করে তার সম্পদের ভিত্তিতে, হয়তো তার ছোট একটা পুকুর রয়েছে, তো তাকে ট্রেনিং দেওয়া হয় মৎস্য চাষের জন্য, এবং এইভাবে তাকে ঋণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করা হয় প্রশিক্ষণের মাধ্যমে। আর আমরা দেখতে পাচ্ছি যে মামুন সাহেবের প্রতিষ্ঠানের মধ্যেও এমন ধরনের সুবিধা রয়েছে, তারা এই লক্ষ্যে কাজ করে থাকে যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে সেখানে, অপরদিকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে থাকে, যেটা সমাজ কল্যাণের স্বাবলম্বন নীতির সাথে সংগৃহীত, সমষ্টিগত কল্যাণের সাথে সংশ্লিষ্ট। তো এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে যে মূল প্রশ্নটি ছিল, যে ব্যাখ্যামূলক যে প্রশ্নটি ছিল, যে যে উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করুক। এই প্রত্যেকটি আমরা একটু ব্যাখ্যা করে দিতে হবে, যে আলোচনা করলাম এক একটা লক্ষ্য কি ক্ষেত্রে কাজ করে থাকে। আর এইখানেও এই উদ্দীপকের মধ্যেও যা রয়েছে এবং আমাদের মূল বইয়ে বিশেষ করে সমাজকর্মের লক্ষ্যের সাথে সঙ্গতিটা একটু দেখাইতে হবে, উদাহরণ সব প্লেস করে করে। যেমন আমি উদাহরণ দেখালাম, বেকার যুবকদের উদাহরণ, গ্রাম এলাকার উদাহরণ দেখালাম। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যত উদাহরণ দিতে পারবো আমরা এবং আমার মন্তব্য দিতে পারবো, ততই উত্তরটা সঠিক হবে।
তো আমরা গয়ের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম যে এখানে বিশেষ করে একটি দিকে ইঙ্গিত করা হয়, যে কোনো একটি দিকে ইঙ্গিত করা হয়, ওই ইঙ্গিতকৃত বস্তুটাকে বলতে হবে, এরপরে সেটা ব্যাখ্যা করে দিতে হবে। অনেক সময় একটি বস্তুর উপর ইঙ্গিত করা হয়, যে এই প্রতিষ্ঠানটি কোন লক্ষ্যের দিকে ইঙ্গিত করেছে, একটি, তো এই একটিকে ব্যাখ্যা করতে হবে। আর এখানে তো অনেকগুলো লক্ষ্যের কথা বলা হয়েছে, এই জন্য যদি সুযোগ থাকে আমি তো 4টি ব্যাখ্যা করেছি, প্রত্যেকটি ব্যাখ্যা করে দিতে ভালো। আচ্ছা, ঘ, যেটা আমার নিজস্ব মতামতের প্রেক্ষিতে, যুক্তির প্রেক্ষিতে দিতে হবে, সেটা হচ্ছে ঘ, যে উদ্দীপকে উল্লেখিত মামুন সাহেবের প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমাজকর্মের সকল লক্ষ্য অর্জন হয়েছে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও। এক্ষেত্রে স্পেসিফিক যে কথাটা বলে হয়েছে, এখানে আলোচনার দাবি রাখে সমাজ কর্মের লক্ষ্যগুলো, এই লক্ষ্য অর্জিত হয়েছে কিনা। প্রথম তো লক্ষ্যগুলি আমরা জানবো, এরপরে ওই লক্ষ্যগুলো এখানে সবগুলো অর্জিত হয়েছে কিনা। স্বাভাবিক, ওই লক্ষ্যগুলি যখন তুমি আনবা, একটা প্রতিষ্ঠানের পক্ষে এতগুলো লক্ষ্য বাস্তবায়ন স্বাভাবিকভাবেই তো অসম্ভব। তারপরেও তো যখন আলোচনা করবে, আলোচনার প্রেক্ষিতে বলার জন্য তোমাকে বলতেই হবে যে যেগুলো সম্ভব হয়েছে সেগুলো আলোচনা করবা, আর যেগুলো এখানে আসেনি এরপরে তুমি বলতে পারবা যে না, আসলে সবগুলো লক্ষ্য অর্জিত হয়। প্রথমে যদি বলা হয় যে না, এই প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জিত হয়নি, তো ব্যাখ্যা হলো কি? তোমার মতামত জানতে চাচ্ছি, তুমি কি যুক্তি, তুমি বুঝতে পেরেছো কতটুকু? এই জন্য প্রথম তো সমাজকর্মের লক্ষ্যগুলো তুমি পড়েছো কিনা। হ্যাঁ, আমরা সমাজকর্মের লক্ষ্যগুলো আমরা জানি যে সংজ্ঞা থেকে বের করেছিলাম, যে সংজ্ঞার মধ্যে কিন্তু লক্ষ্য, বিশেষ করে জি ওয়েলসনের সংজ্ঞার মধ্যে 3টা লক্ষ্য। ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস ফর অল পিপল বাই অল পিপল। ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস। 1 নম্বর হলো এটা সুসংগঠিত একটি পদ্ধতির নাম। সুসংগঠিতভাবে সেবা দান করে হচ্ছে সমাজ কল্যাণ বা সমাজ কর্ম। অপরদিকে বলা হয়েছে যে এটা ওয়েলফেয়ার ফর অল, সকলের জন্য কল্যাণ হবে, বাই অল পিপল মানে সকল মানুষই মিলে কাজটা করবে, এটা তো লক্ষ্য। তো এই আরেকটা লক্ষ্য ছিল সম্পদের সুষম বন্টন ব্যবস্থা, আমরা আগেই জানিয়েছি। আরেকটা লক্ষ্য হচ্ছে ব্যক্তিকে সক্ষম করে তোলা। আরেকটা লক্ষ্য হচ্ছে যে সকল মানুষের মৌল মানবিক চাহিদাগুলো পূরণ করা। মূল এই 4-5টি, এরপরে আরো অনেক লক্ষ্য রয়েছে। তো ওই লক্ষ্যগুলোর মধ্যে এখানে বাস্তবায়ন হয়েছে কয়টি সেগুলো বলবো। আসলে তো লক্ষ্য অজস্র লক্ষ্যগুলি প্রথম আমরা আলোচনা করব, যে যতটুকু সম্ভব একবার করে আলোচনা করে আমরা বাকিগুলো আমরা সরাসরি আলোচনা করে দিব, যে এই লক্ষ্যগুলো আসলে সবগুলো লক্ষ্য এখানে বাস্তবায়ন হয়নি। তোমাদের বইগুলোতে, তোমার যেই বই তোমাদের পাঠ্য আছে ওই বইগুলো থেকে তোমরা লক্ষ্য করবা যে অনেকগুলো উদ্দেশ্য আছে, আমরা জেনেছি, এবং বিভিন্ন মনীষীরা বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। কেউ বলেছেন প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন, কেউ বলছেন সমাজে খাপ খাওয়াইতে সহযোগিতা করা, কেউ বলছে ভূমিকা পালন করা, আচ্ছা, কেউ বলেছে ব্যক্তি, দল ও সমষ্টির সাথে আন্তঃসম্পর্ক সৃষ্টি করা, কেউ বলছেন সম্পদের সুষম বন্টন ব্যবস্থা নিশ্চিত করা, হ্যাঁ, কেউ বলছে লিভিং স্ট্যান্ডার্ড অফ লাইফ, মানুষের জীবন মান উন্নয়ন করা, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, এইভাবে অনেকগুলো, এবং সার্বজনীন কল্যাণ, এই কল্যাণটা হবে সমস্ত দিকের, সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার ক্ষেত্রে কল্যাণটা হবে। আচ্ছা, এরপরেও ব্যক্তিত্বের বিকাশ এখানে রয়েছে, এবং যে কোনো সমস্যা মোকাবেলা তাকে সক্ষম করে তোলা, একথা বলা হয়েছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিতের কথা বলা হয়েছে। এছাড়াও অনেকগুলো বলা হয়েছে, অন্তত আমি যে 10-11টা বললাম এগুলো হচ্ছে মূল। তোমাদের বইয়ে যদি সবগুলো একত্রিত করো 15 থেকে 20টা লক্ষ্য উদ্দেশ্য তোমরা পেয়ে যাবা। তো এ থেকে সহজে বোঝা যায় এই প্রতিষ্ঠান এতগুলো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে না, কারণ সৃজনশীলের মধ্যে আমরা ইতিমধ্যে যে প্রশ্নটা পড়েছি এরা 4টি বিষয়ের কথা উল্লেখ করেছে, যে এখানে 4-5টি উদ্দেশ্যের কথা তারা বলেছে। আসলে তো সমাজকর্মের এই 4টি বা 5টি লক্ষ্যই যথেষ্ট নয়, এই 4টি লক্ষ্য নিয়ে সমাজকর্ম কাজ করে না। ইতিমধ্যে তোমাদের শুধু এই বইয়ে বিশ্লেষণ করে পাওয়া গেছে 20টার উপরে, তাহলে তো আরো অনেক, এটার সমাজকর্মের এবং সুদূর প্রসারের দিক এত রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে অনেকগুলো লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্য রয়েছে। এই জন্য আমরা লাস্টে যখন এই আলোচনাগুলো করার পর আমরা বলে দিব যে আসলে এই প্রতিষ্ঠানটি, মামুন সাহেবের এই প্রতিষ্ঠানটি সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে পরিপূর্ণ বাস্তবায়তার দিকটি এখানে প্রকাশ পায়নি, সবগুলো এখানে ফুটে উঠেনি, প্রতিফলিত হয়নি। তো তারপরেও এটাকে আমরা অন্যতম সমাজকর্ম প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে পারবো, যেহেতু মানুষের মৌলিক দিকগুলো, মৌলমানিক চাহিদার কথা এখানে বলা হয়েছে, এখানে স্বাবলম্বনের কথা বলা হয়েছে, এখানে তার বেকার সমস্যার সমাধানের জন্য কর্মসংস্থানের কথা বলা হয়েছে, প্রশিক্ষণের কথা বলা হয়েছে, তো বিশেষ করে সুবিধা বঞ্চিত শ্রেণীর কথা বলা হয়েছে। তো বিশেষ 5টা লক্ষ্য উদ্দেশ্য এখানে বলার কারণে আমরা এটাকে অবশ্যই একটি গ্রহণযোগ্য আদর্শ
একটি সমাজকর্ম প্রতিষ্ঠান হিসেবে গণ্য করব, কিন্তু স্পেসিফিক যা জানতে চাচ্ছে সবগুলো লক্ষ্য উদ্দেশ্য এখানে প্রতিফলিত হয়েছে কিনা আমরা বলবো না, সবগুলো লক্ষ্য উদ্দেশ্য এখানে প্রতিফলিত হয়নি। পরিশেষে এই কথা বলে আমরা এই কথাগুলো আমরা শেষ করে দিব। এই জন্য সকলকে অজস্র ধন্যবাদ যে তোমরা আজকে আমার অনলাইন ক্লাসে উপস্থিত থেকেছো যারা। সৃজনশীল প্রশ্নগুলো আমি সংক্ষেপে আরেকটু কথা বলে দিচ্ছি, যে প্রথমে যেটা, এটা তোমাকে বই পড়তে হবে 1 নম্বরের জন্য। হ্যাঁ, তুমি বই না পড়লে কিভাবে অ্যান্সার করবা? সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ সোশ্যাল ওয়ার্ক 2 নম্বরটা তোমাকে পড়তে হবে। হ্যাঁ, ঠিক 3 নম্বরের ক্ষেত্রে বিশেষ করে একটু তোমাকে ভালো করে বুঝতে হবে প্রশ্নটা, হ্যাঁ, কি আঙ্গিকে প্রশ্ন করা হয়েছে। আর চতুর্থ যেটা, এটা অবশ্যই তোমাকে প্রতিস্থাপন বা একটা যুক্তি দিয়ে বুঝাইতে হবে কথাটা। এটাই মেইন কথা, তুমি যে কোনো যুক্তির আঙ্গিকে যদি বুঝাইতে পারো এটাই হবে। কিন্তু নির্দিষ্ট দিকের ক্ষেত্রে যদি তুমি ভুল করে থাকো, ব্যাখ্যাও তোমার ভুল হবে। এই 4টি বিষয়ে চারটি বিষয় যদি খেয়াল করো, এবং এই ধরনের পরবর্তীতে যতগুলি সৃজনশীল প্রশ্ন এই আঙ্গিকই তোমরা দিতে পারবে। শুধু বিষয়বস্তু সম্পর্কে একটু তোমাদের ধারণা সুস্পষ্ট থাকতে হবে। সকলকে তোমাদের আজকের প্রোগ্রামের শেষ করে দিচ্ছি কয়েকটি প্রশ্ন দিয়ে, যে এই চাপড়া থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, 1 নম্বর বিশেষ করে সমাজকর্মের সংজ্ঞাটি থাকবে, সমাজকর্মের বৈশিষ্ট্য থাকবে। যদি তুমি সংজ্ঞা ভালো করে পড়ো, অলরেডি প্রতিশব্দটা তো জানতেই হবে তোমাকে, যে সমাজকর্মের সংজ্ঞা, এরপরে বৈশিষ্ট্য তোমাদের থাকবে। বৈশিষ্ট্য যদি তোমাদের জানা থাকে তাহলে তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে। এরপরে লক্ষ্য, তো লক্ষ্য ও উদ্দেশ্য, তার প্রথমে সংজ্ঞা মুক্ত করবে, 2 নম্বর লক্ষ্য বৈশিষ্ট্য মুক্ত করবে, লক্ষ্য উদ্দেশ্য থাকবে। তো এক্ষেত্রে তোমরা যে কোনো অ্যান্সার করতে পারবে। এখানে সৃজনশীল যে কোনো প্রশ্নই থাকবে, যদি তোমাদের সংজ্ঞা মনে থাকে আর বৈশিষ্ট্যগুলো মনে থাকে, লক্ষ্য উদ্দেশ্য মনে থাকে, তোমরা সহজে ব্যাখ্যা করতে পারবে। উদ্দেশ্য যদি মনে না থাকে, তো যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বললো উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে কিনা, তুমি অনুমান করে অ্যান্সার করলে উত্তর সঠিক হবে না। আর যদি তোমাদের উদ্দেশ্য জানা থাকে তাহলে সহজে বুঝতে পারবে যে হ্যাঁ, এই উদ্দেশ্যটাই প্রতিষ্ঠানে রয়েছে। ঠিক বৈশিষ্ট্যের ক্ষেত্রেও যদি পরীক্ষা থাকবে যে সমাজকর্মে যে কোনো 3টি বৈশিষ্ট্য বর্ণনা করো, তুমি আদৌ বৈশিষ্ট্য সম্পর্কে ভালো ধারণাই নেই, 3টি বৈশিষ্ট্য ভালো করে কিভাবে বর্ণনা করবো? এই জন্য অন্তত প্রত্যেকটি ক্ষেত্রে বৈশিষ্ট্য কমপক্ষে 5টি বৈশিষ্ট্য তোমার মনে থাকা দরকার। লক্ষ্য উদ্দেশ্য কমপক্ষে 5টি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য মনে রাখা অবশ্যই দরকার। তাহলে তুমি যে কোনো প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন হলেও অ্যান্সার করতে পারবে। এই জন্য আমাদের যে এই প্রশ্নগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং তোমার যে কোনো বই তোমাদের পাঠ্য থাকুক না কেন, আমি প্রথমেই বলেছি যে সংজ্ঞা, ওই সংজ্ঞাটি আবার আমি মনে করে দিচ্ছি, যে সমাজকর্মের একটি সংজ্ঞা, বিশেষ করে সমাজকর্মের সঙ্গে সমাজ কল্যাণের একটা যোগসূত্র রয়েছে। তো ওই চ্যাপ্টারও থেকে তোমাদের প্রশ্ন থাকে। তো সমাজ কল্যাণের ক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটি ছিল, ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস, organized process for all people by all people। এই সংজ্ঞাটি যদি ভালো করে জানো, তোমাদের যে কোনো অ্যান্সার করা সহজ হয়ে যাবে। তো এটা হলো সোশ্যাল ওয়েলফেয়ারের সংজ্ঞা। এই সংজ্ঞাটি থেকেই এই যে সমাজ কল্যাণ করার জন্য পদ্ধতিগতভাবে যাহা ব্যবহার করা হয় ওইটা কি বলা হয়? সোশ্যাল ওয়ার্ক। খুব সহজে সংজ্ঞাগুলো যদি বের করতে চাও, এই সংজ্ঞাটি লিখেছেন জি উইলসন। এটা হলো জি উইলসনের সংজ্ঞা। ইট ইজ বলতে এখানে আসলে সোশ্যাল ওয়েলফেয়ারকে বোঝাচ্ছেন, ব্র্যাকেটে লিখে দিতে পারো। তো সমাজ কর্মের সংজ্ঞাগুলো আলাদা, এটা তোমরা শিখে নিবে। তোমাদের সকলকে অদৃশ্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।